আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো গতদিন অবধি যেটা যতটা আলোচনা করা হয়েছিল, আজ তৃতীয় পর্ব হিসাবে ভূগোল থেকে কৃষিকাজ বা এগ্রিকালচার এখান থেকে আলোচনা করা হচ্ছে। দেখো, কৃষিকাজ বা এগ্রিকালচার বলতে প্রথমে তার সংজ্ঞাটা কী, অর্থাৎ কৃষিকাজটা বলতে আমরা কী বুঝি সেটাকে বলতে হয়। তাহলে কৃষি, তার ডেফিনেশন, এগ্রিকালচার, কৃষি বা এগ্রিকালচার, এগ্রিকালচার শব্দটি দুটি ল্যাটিন শব্দ সমন্বয়ে গঠিত। কি? এজার অর্থ হলো ভূমি, আর কালচার অর্থ হলো কর্ষণ, অর্থাৎ ভূমিকর্ষণ। তাহলে ভূমি কর্ষণ করে বা ভূমি চাষ করে আমরা যে ফসল উৎপাদন করি সেটাই হলো কৃষিকাজ। কি বললাম? ভূমি চাষ করে বা কর্ষণ করে আমরা যে ফসল উৎপাদন করি তাকে কৃষিকাজ বলা হয়। কিন্তু জিমারম্যান, সম্পদ শাস্ত্রকার জিমারম্যান একটি স্বতন্ত্র সুন্দর সংজ্ঞা দিয়েছেন। সেটা কি? অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক জন্ম বৃদ্ধির প্রক্রিয়ার সুযোগ নিয়ে যখন মানুষ জমিতে স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে তার নিজ কর্ম প্রচেষ্টার মাধ্যমে ফসল উৎপাদন করে, অর্থাৎ উদ্ভিজ ও প্রাণীজ দ্রব্য উৎপাদন করে, তখন তাকে বলা হয় কৃষি। আরেকবার বলা যাক, জমিতে স্থায়ীভাবে বসবাস করার উদ্দেশ্যে মানুষ যখন উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক জন্ম বৃদ্ধির প্রক্রিয়ার সুযোগ নিয়ে নিজ কর্ম প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে, তখন তাকে বলা হয় কৃষি। তাহলে এখন প্রশ্ন করতে পারো, স্যার শুধু কেবলমাত্র ফসল উৎপাদনই কি কৃষি? এর মধ্যে কি আর অন্য কিছু পড়ে? হ্যাঁ, পশুপালন, মৎস্য চাষ, রেশম চাষ, জলসেচ, বন সৃজন প্রভৃতি আরও আছে, ইত্যাদি ইত্যাদি, এসবই কৃষির মধ্যে। তাহলে কৃষির মধ্যে আরও কী কী পড়ছে? পশুপালন, মৎস্য চাষ, রেশম চাষ, জলসেচ, বন সৃজন, উদ্যান পালন ইত্যাদি ইত্যাদি আরও অনেক পড়ছে। এইবার একটা মজার জিনিস বলি। আমরা অনেকে হয়তো জানতেও পারি, ছাত্রছাত্রীরা অনেকে হয়তো তোমরা জানতেও পারো, দু একটা বা নাও জানতে পারো। তো যারা জানো আরও মনে করে নাও, আর যারা না জানো দেখে নাও। কৃষিতে কিছু কিছু শব্দ আছে যেগুলোর মাধ্যমে এক একটা শব্দ এক একটা উৎপাদনকে বোঝায়, এক একটা উৎপাদন এক একটা শব্দ দ্বারা বোঝানো হয়। যেমন পার্ল কালচার, এটার মানে কি স্যার? এটার মানে হলো ঝিনুক থেকে মুক্তা উৎপাদন পদ্ধতি কে বলে পার্ল কালচার।
তাহলে ঝিনুক থেকে মুক্ত উৎপাদন পদ্ধতিকে কি বলা হয়? পার কালচার। 2 বোনাস কালচার। বোনাস কালচার কাকে বলে? অর্থাৎ যে সমস্ত চাষ থেকে সারা বছর ফল বা সবজি বা শস্য পাওয়া যায়, অর্থাৎ যে সমস্ত চাষ থেকে সারা বছরই ফসল পাওয়া যায় তাকে বলে বোনাস কালচার। যেমন কলা চাষ, কলা গাছ থেকে সারা বছরই কম বেশি ফল পাওয়া যায়, কলা বাগান থেকে সারা বছরই কম বেশি কলা পাওয়া যায়, এটা বোনাস কালচার উদাহরণ। 3 হর্টিকালচার। অর্থাৎ উদ্যানবিদ, উদ্যান অর্থাৎ বাগান তৈরি করে যে সমস্ত ফসল চাষ করা হয়, বাগান তৈরি করা হবে বৃহৎ এলাকা জুড়ে, একর একর কয়েকশো একর জমি নিয়ে উদ্যান তৈরি করে, অনেক ক্ষেত্রে ছোটোখাটো হতে পারে, উদ্যান তৈরি করে যে সমস্ত চাষ করা হয় তাকে বলা হয় হর্টিকালচার, যেমন চা, কফি ইত্যাদি। ওলেরিকালচার। ওলেরিকালচার স্যার এই শব্দটা দ্বারা কি বোঝানো হচ্ছে? ওলেরিকালচার মানে শাকসবজি চাষ করাকে বলা হয় ওলেরিকালচার। পোমাম কালচার। তাহলে এর আগেরটা বললাম ওলেরিকালচার, অর্থাৎ শাকসবজি চাষ করাকে ওলেরিকালচার বলে। পোমাম কালচার ফল, ফল উৎপাদন, ফল উৎপাদনকে কি বলা হয়? পোমাম কালচার। পিসি কালচার মৎস্য চাষকে, সিলভিকালচার বাণিজ্যিকভাবে কাষ্ঠ উৎপাদন বা কাঠ উৎপাদন, বাণিজ্যিকভাবে কাঠ উৎপাদন। ফ্লোরিকালচার ফুল চাষকে, পোল্ট্রি চাষ, যখন বাণিজ্যিকভাবে মাংস ও ডিম উৎপাদন করার জন্য, বাণিজ্যিকভাবে মাংস ও ডিম উৎপাদন করার জন্য হাঁস মুরগি ইত্যাদি চাষ করা হয় তখন তাকে বলা হয় পোল্ট্রি চাষ। ডেয়ারি কৃষি, বাণিজ্যিকভাবে দুধ ও দুগ্ধজাত দ্রব্য, দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনকে বলা হয় ডেয়ারি কৃষি। এই পর্যন্ত আপাতত থাক, আরও পরবর্তীতে আরও বলা যাবে।
কৃষির শ্রেণী বিভাগ করি। কৃষির শ্রেণী বিভাগ করা যাক। ব্যবহার অনুসারে আর ঋতু অনুযায়ী, ব্যবহার অনুসারে আমরা শস্যকে বা কৃষিকে ভাগ করতে পারি কি খাদ্য শস্য, অর্থাৎ যে সমস্ত শস্য কেবলমাত্র খাদ্য হিসাবে ব্যবহৃত হয়, যে সমস্ত শস্য কেবলমাত্র খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা খাদ্য শস্য বলি। যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদি। আর অর্থকারী ফসল, অর্থকারী যে সমস্ত ফসল বেশি আমরা যে সমস্ত ফসল উৎপাদন করার পর বিক্রি করি কেবলমাত্র অর্থের জন্য বা অর্থ উপার্জনের জন্য, কেবলমাত্র যে সমস্ত শস্য চাষ করি তাকে বলা হয় অর্থকারী ফসল। যেমন এর মধ্যে তন্তু জাতীয় পাট, কার্পাস ইত্যাদি। আচ্ছা, পানীয় জাতীয় চা, কফি ইত্যাদি। তাহলে আমরা অর্থকারী ফসলকে আবার কয়েকটা ভাগে ভাগ করছি কি? তন্তু জাতীয় যেমন পাট, কার্পাস, আর পানীয় জাতীয় যেমন চা, কফি ইত্যাদি। ঋতু অনুযায়ী আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন খারিফ শস্য, রবি শস্য, জায়িদ শস্য, খারিফ শস্য কি? যে সমস্ত শস্য বর্ষাকালে রোপণ করা হয় এবং শীতের পূর্বে সংগ্রহ করা হয় তাকে বলা হয় খারিফ শস্য। বিশেষ করে জুন জুলাই মাসে রোপণ করা হয় আর নভেম্বর মাসের দিকে এই ফসলগুলো সংগ্রহ করা হয়। এই ফসলের কিছু বৈশিষ্ট্য আছে। সাধারণত বর্ষাকালে চাষ করা হয়, শীতের পূর্বে সংগ্রহ করা হয়, সাধারণত বৃষ্টির জলের উপর নির্ভর করেই এই শস্যটা চাষ করা হয়। এর মধ্যে শস্য যেমন বিভিন্ন ধান, পাট, ভুট্টা ইত্যাদি। এগুলো ধান, ভুট্টা, এগুলো বাদাম, এইগুলো পড়ে যায় এর ভিতরে। রবি শস্য অক্টোবর
রবি শস্য, যে সমস্ত শস্য শীতকালে কেবলমাত্র জলসেচের উপর নির্ভর করে চাষ করা হয়, যে সমস্ত শস্য শীতকালে কেবলমাত্র বর্ষার জলের উপর, যে সমস্ত শস্য কেবলমাত্র শীতকালে সেচের জলের উপর নির্ভর করে চাষ করা হয় তাকে বলা হয় রবি শস্য। তাহলে কোন সময় এই শস্য চাষ করা হয়? সাধারণত অক্টোবর নভেম্বর মাসের দিকে এই শস্যগুলো চাষ করা হয়। সংগ্রহ করা হয় কখন? এই শস্য সংগ্রহ করা হয় সাধারণত ফেব্রুয়ারি মার্চের দিকে এই শস্যগুলো সংগ্রহ করা হয়। তাহলে কি বললাম? খারিফ শস্য বললাম কখন? বর্ষাকালে মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভর করে জুন জুলাই মাসে রোপণ করা হয় এবং অক্টোবর নভেম্বরের দিকে এটা সংগ্রহ করা হয়। ঠিক রবি শস্য অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা হয়, ফেব্রুয়ারি মার্চের দিকে সংগ্রহ করা হয়। তাহলে স্যার রবি শস্যের বৈশিষ্ট্য কি বলতে পারো? রবি শস্যের বৈশিষ্ট্য হলো সাধারণত শীতকালে কেবলমাত্র জলসেচের উপর নির্ভর করে এটি চাষ করা হয়। কারণ এর একটা মেন বৈশিষ্ট্য হলো জলসেচ। কারণ কেন জলসেচের প্রয়োজন? শীতকালে আমাদের ভারতীয় জলবায়ু শীতকালে শুষ্ক এবং এই রবি শস্য চাষের জন্য ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন। তাহলে কি দেখা যাচ্ছে বৈশিষ্ট্য? সাধারণত শীতকালে ঠান্ডা আবহাওয়াতে এটা চাষ করা হয়। দ্বিতীয়ত, এটা খারিফ শস্যের পরে চাষ করা হয়। তৃতীয়ত, এটাতে জলসেচ খুবই গুরুত্বপূর্ণ। জলসেচ ছাড়া রবি শস্য প্রায় ভারতীয় জলবায়ুতে অসম্ভব হয়ে যায়, জলসেচ করতেই হয়। আর উদাহরণ যেমন আলু, সরিষা ইত্যাদি, মাস্টার্ড অয়েল, বিভিন্ন শাকসবজি ইত্যাদি। জায়িদ শস্য, যে সমস্ত শস্য গ্রীষ্মকালে চাষ করা হয় সেই সমস্ত শস্যকে জায়িদ শস্য বলে। যেমন পাট, ধান, বাদাম ইত্যাদি, এগুলো জায়িদ শস্যের ভিতরে পড়ে যায়। এবার আমরা আস্তে আস্তে ভারতীয় কৃষির বৈশিষ্ট্যের দিকে চলে যাই। ভারতীয় কৃষির বৈশিষ্ট্য। ভারতীয় কৃষির বৈশিষ্ট্যের দিকে আমরা চলে যাই, দেখি কি কি পাওয়া যায়। জীবিকা সত্তা ভিত্তিক। ভারতীয় কৃষির একটি বৈশিষ্ট্য হলো জীবিকা সত্তা ভিত্তিক। কেন জীবিকা সত্তা ভিত্তিক বলা হচ্ছে? প্রশ্ন করতে পারো তো, বা জীবিকা সত্তা ভিত্তিকটা কি বা কেন বলা হয়? দেখো, যখন ফসল উৎপাদন কেবলমাত্র নিজেদের প্রয়োজনে করা হয়, সেখানে বাণিজ্যের জন্যে বা রপ্তানির উদ্বৃত্ত কিছু থাকে না যেগুলো রপ্তানি করা হবে। ভারতীয় কৃষি জীবিকা সত্তা ভিত্তিক। কেন? ভারতীয় ভূখণ্ডের যা আয়তন এবং কার্যকারী জমির পরিমাণ যা আছে তার থেকেও অনেকটা বেশি হচ্ছে ভারতীয় জনসংখ্যা। অর্থাৎ যখন বিপুল পরিমাণ জনসংখ্যা, সেটা আবার নিবিড় কৃষির দিকে চলে যাচ্ছে। আচ্ছা, অর্থাৎ ভারতীয় কৃষিতে যে শস্যটা উৎপাদন করা হয় তা থেকে খুব বেশি এক্সেস বা উদ্বৃত্ত থাকে না যে বাইরে রপ্তানি করব। কেবলমাত্র নিজেদের জনগণের প্রয়োজন মেটানোর জন্যই যথেষ্ট, বা নিজেদের ফ্যামিলি প্রয়োজন মেটানোর জন্যই যথেষ্ট, খুব বেশি উদ্বৃত্ত থাকে না। তাই ভারতীয় কৃষি হলো জীবিকা সত্তা ভিত্তিক। জনসংখ্যার চাপ। ভারতীয় ভূখণ্ডে যা ক্ষেত্রফল আর যা জনসংখ্যা তা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখা যায় জমির উপর জনগণের বা জনসংখ্যার চাপ বেশি। অর্থাৎ
অল্প পরিমাণ জমি থেকে অধিক লোকজনের বা জনসংখ্যার খাদ্যের যোগান সুনিশ্চিত করতে হয়। তাই ভারতীয় কৃষিতে জনসংখ্যার চাপ বেশি। পশু শক্তির প্রাধান্য। ভারতীয় কৃষিতে এখনও এই প্রাচীন পদ্ধতিতে কিছু, যদিও যুগের সঙ্গে তাল মেলাতে কিছু কিছু নূতন যন্ত্রপাতি ইউজ করা হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে, তবুও এখনও ভারতীয় কৃষিতে সে প্রাচীন পশু শক্তির ব্যবহার রয়ে গেছে। সেখানে মানুষের, অর্থাৎ এখানে মানুষের কায়িক পরিশ্রম এবং পশুর কায়িক পরিশ্রম দিয়ে চাষ করা হয়। মৌসুমি বৃষ্টি নির্ভরতা। ভারতীয় কৃষি প্রায়ই ক্ষতির সম্মুখীন হয়, কারণ ভারতীয় কৃষি এখনও মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীল। উন্নত জলসেচ এখনও সার্বিকভাবে প্রচলন হয়নি। তাই কখন মৌসুমি বৃষ্টিপাত আসবে তার উপর নির্ভর করে ভারতীয় কৃষি গড়ে ওঠে, চালিত হয়। খাদ্য শস্যের প্রাধান্য। ভারতীয় কৃষির অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হলো খাদ্যশস্যের প্রাধান্য, কারণ বিপুল পরিমাণ জনসংখ্যার খাদ্যের যোগান সুনিশ্চিত করতে খাদ্যশস্যই প্রাধান্য দেওয়া হয়। কারণ ভারতের যা আয়তন বা কার্যকর জমি ভারতে যতটা আছে, কার্যকর জমি বলতে কি, বারবার বলছি কার্যকর জমি, এখন বলতে পারো স্যার কার্যকর জমি কি, অর্থাৎ যে পরিমাণ জমি থেকে কেবলমাত্র শস্য উৎপাদন করা হয় বা শস্য উৎপাদনের উপযোগী জমি, শস্য উৎপাদনের উপযোগী জমি, এমন জমির পরিমাণ কম ভারতে। তাই জনগণের খাদ্যের চাহিদা মেটাতে কেবলমাত্র অন্যান্য ফসল বাদ দিয়ে, অর্থকরী ফসল, বাগিচা ফসল বা বাণিজ্য ফসল, এগুলো বাদ দিয়ে কেবলমাত্র খাদ্যশস্যের উপর প্রাধান্য বেশি দেওয়া হয়, কারণ যাতে বিপুল পরিমাণ জনসংখ্যা খাদ্যের যোগান সুনিশ্চিত করা যায়। ক্ষুদ্র ক্ষুদ্র জমি জোত। ক্ষুদ্রাকৃতির জমি বা জোত ভারতীয় ভূখণ্ডে জমির চিত্র দেখলে দেখা যায় জমিগুলো খামার পদ্ধতিতে যেহেতু চাষ হয় না বা বাণিজ্যিকভাবে চাষ হয় না, তাই জমিগুলো ব্যক্তিগত মালিকানায় ছোট 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 ভাগে বিভক্ত, যেখানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে। বহুশস্যের উৎপাদন। ভারতীয় কৃষিতে একই জমি থেকে বহুবার ফসল উৎপাদনের চেষ্টা করা হয়, যেটা ভারতীয় কৃষির অন্যতম বৈশিষ্ট্য। তবে সেখানে খাদ্য জাতীয় দানাশস্যের প্রাধান্য বেশি। কীটনাশক। কীটনাশক ও রাসায়নিক সার। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতীয় কৃষিতে
সবুজ বিপ্লবের পর থেকে যথেষ্ট হারে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, যাতে জমির অম্লতা অথবা ক্ষারকীয়তা বেড়ে যাচ্ছে, গিয়ে জমির উর্বরতা নষ্ট করে দিচ্ছে এবং সাথে সাথে মৃত্তিকা ক্ষয়কে আরও দ্রুততর করে তুলছে। জলসেচ ভারতীয় কৃষিতে জলসেচ এখনও অপ্রতুল, কারণ উন্নত প্রযুক্তির মাধ্যমে যে ভালো ভালো বীজ এসছে, যেগুলো জমিতে চাষ করলে অনেক বেশি পরিমাণে শস্য উৎপাদন হয়, সেগুলো চাষের প্রধান একটা শর্ত হচ্ছে প্রচুর জলসেচ। যে কারণে ভারতীয় কৃষি অনেকটা পিছিয়ে যাচ্ছে। এই জলসেচ এখনও সব জায়গায় সমানভাবে গড়ে উঠতে পারেনি বলে। পশুখাদ্যের অভাব, ভারতীয় কৃষিতে এখনও, যেহেতু জনগণের খাদ্যের যোগান সুনিশ্চিত করতে গিয়ে উদ্বৃত্ত জমি তেমন থাকে না, তার জন্যে পশুর জন্যে ভালো মানের খাদ্যের যোগান বা ভালো জাতীয় ঘাস ও অন্যান্য নিম্ন জাতীয় দানা শস্য যেগুলো পশুকে খাওয়ানো যায়, সেই রকম পশুখাদ্যের উৎপাদন যথেষ্ট কম। ঠিক আছে, তাহলে ভারতীয় কৃষির কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। এইবারে একটা মজার জিনিস বলি। ফ্যানেটিং জিনিসটা কি? প্রধানত এটা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। ফ্যানেটিং হলো নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে পশুগুলোকে প্রথমে নরম ও দীর্ঘ ঘাসযুক্ত অঞ্চলে চরানো হয়। তারপরে একটু বড় হলে সেগুলোকে ভুট্টা বলয়ে স্থানান্তর করা হয়, ভুট্টা বলয়ে চারণ করা হয় এবং যখন আরও মাংসল এবং বড়সড় হয়ে ওঠে তখন সেগুলোকে বাজারজাত করা হয় বা বিক্রি করা হয়। এবার আমরা চলে আসি ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা। ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা, অর্থাৎ ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা কেন? ভারতীয় কৃষি প্রধানত মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে গড়ে উঠেছে। কিসের উপরে? মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে গড়ে উঠেছে। তাহলে বলতে পারো স্যার মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে গড়ে উঠেছে, তাহলে স্যার জলসেচের প্রয়োজন কেন আছে? হ্যাঁ অবশ্যই, আমি বলবো অবশ্যই আছে। তোমরা খেয়াল করলে আরও বুঝতে পারবে। হ্যাঁ আছে, কারণ দেখা যায় মৌসুমি বৃষ্টিপাত কখনো দেরিতে আসে,
আবার কখনো আগে চলে যায়, আবার কখনো বৃষ্টিপাত কম ঘটায়। তাহলে কখনো দেরিতে আসছে, তাহলে কৃষক জমি কর্ষণ করে বা চাষ করে তো আর বসে থাকতে পারে না, তার সময় চলে গেলে তো ফসল হবে না, তার জন্যে জলসেচের প্রয়োজন আছে। দ্বিতীয়ত, আবার কখনো কখনো আগে চলে যায়, অর্থাৎ যে সময় বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার কথা তার অনেক আগে হয়ে যায়। সাধারণত জুন জুলাইয়ের দিকে মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়, জুনের শেষে বা জুলাইয়ের প্রথম দিকে, আর আগস্ট সেপ্টেম্বরের দিকে মৌসুমি বৃষ্টিপাত মোটামুটি শেষ হয়। কিন্তু যদি এর আগে চলে যায়, আগস্ট সেপ্টেম্বরের আগে চলে যায়, তাহলে বৃষ্টিপাত বা জলের যোগান যদি না পায়, তাহলে শস্য পুষ্ট হওয়ার আগে আগে বা পরিণত হওয়ার আগে আগে যদি জলের যোগান না পায়, তাহলে শস্য নষ্ট হবে। এর জন্যে জলসেচের প্রয়োজন। আবার দেখা যায় কখনো কখনো বৃষ্টিপাত কম ঘটাচ্ছে, অর্থাৎ খরার প্রাধান্য আনছে, তখন বৃষ্টিপাতের দ্বারা শস্য চাষ করা অসম্ভব হয়ে যায়, তখন জলসেচের প্রয়োজন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আঞ্চলিক বৈষম্য পাওয়া যায় বৃষ্টিপাতের, মৌসুমি বৃষ্টির আঞ্চলিক বৈষম্য তৈরি করে মৌসুমি বৃষ্টিপাত, অর্থাৎ সব জায়গায় সমানভাবে না হয়ে কোথাও বেশি হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, আবার কোথাও বৃষ্টিপাত হচ্ছে না, খরা হয়ে যাচ্ছে। তাহলে যেখানে বৃষ্টিপাত হচ্ছে না, যেখানে বন্যা হচ্ছে, সেখানে তো শস্য ডুবে নষ্ট হয়ে গেল বা নাও হতে পারে। কিন্তু যেখানে বৃষ্টি হচ্ছে না, আঞ্চলিক বৈষম্য, অর্থাৎ কোথাও বেশি হচ্ছে কোথাও কম হচ্ছে, তাহলে যেখানে বৃষ্টিপাত কম হচ্ছে সেখানে তো জলসেচের প্রয়োজন শস্য চাষ করতে গেলে। তাই ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয় একান্ত জরুরি। আর এছাড়া আরেকটা বলা যেতে পারে উন্নত বীজ চাষ। যখন উন্নত বীজ চাষ করা হবে তখন দেখা যাচ্ছে বৃষ্টিপাতের জল যথেষ্ট নয়, তার জন্যে খারিফ শস্য হোক, রবি শস্য হোক বা জায়দ শস্য হোক, জলসেচের প্রয়োজন হয়ে পড়ে। তা নাহলে সেই শস্যকে বাঁচানো যাবে না, নষ্ট হয়ে যাবে। এবার আমরা ভারতীয় কৃষির কিছু সমস্যার দিকে যাই, দেখি কি কি সমস্যা আছে। আচ্ছা, একটু পূর্বে আলোচনা করা হচ্ছিল ভারতীয় কৃষির সমস্যা, যান্ত্রিক কারণে ইন্টারাপ্টেড হলো। এবার ভালো করে খেয়াল করো যে ভারতীয় কৃষির সমস্যা, ভারতীয় কৃষির সমস্যা মৌসুমি বৃষ্টিপাতের নির্ভরতা। ভারতীয় কৃষি মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে গড়ে উঠেছে, যেটার কারণে মৌসুমি বৃষ্টি যার ফলে মৌসুমি বৃষ্টি হচ্ছে কম বেশি হলে শস্য নষ্ট হয়, এটা ভারতীয় কৃষির একটা সমস্যা। 2, ক্ষুদ্রাকৃতির কৃষি জমিজোট, অর্থাৎ বেশিরভাগ জমিগুলি ছোট ছোট, যেখানে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা খুবই সমস্যা হয়ে পড়ে। মালিকানা, জমির মালিকানা ব্যক্তিগত, সেখানে সকলের জন্যে সামাজিক প্রথায় চাষ হয় না বা খামার পদ্ধতিতে সেখানে চাষ হয় না, ব্যক্তিগত মালিকানায় চাষ করে। জলসেচের সুযোগ, ভারতীয় কৃষিতে জলসেচ এখনও যথেষ্ট অপ্রতুল রয়ে গেছে। জলসেচ যত উন্নত হবে বা সার্বজনীনভাবে দেশের বিভিন্ন স্থানে যতটা জলসেচ আরও যদি বেশি আছে,
যতটা আছে আরও যদি বেশি প্রসার লাভ করে তাহলে শস্য উৎপাদনের পরিমাণ আশা করা যায় বেড়ে যাবে। কম উৎপাদন, ভারতীয় কৃষিতে মোট উৎপাদন বেশি হলেও মাথাপিছু উৎপাদন অনেক কম, মাথাপিছু উৎপাদন কম বা জমির উৎপাদন ক্ষমতা কম। প্রাচীন পদ্ধতিতে উৎপাদন করা হয় সেই পশু শক্তি ব্যবহার, যান্ত্রিক শক্তির পরিবর্তে পশু শক্তির ব্যবহার বেশি করা হয় যেখানে, বা কায়িক শ্রম বেশি দেওয়া হয় যেখানে শ্রমিকের মূল্য বাবদ খরচ অনেক বেশি হয়ে যায়। জীবন ধারণের জন্য কৃষি অর্থাৎ জীবিকা সত্তাভিত্তিক। ভারতীয় কৃষিতে যে শস্য উৎপাদিত হয় তা রপ্তানির উদ্বৃত্ত তেমন থাকে না, অর্থাৎ নিজেদের প্রয়োজন মেটাতেই কেবলমাত্র শস্য চাষ করা হয়। দানা শস্যের প্রাধান্য, সংরক্ষণাগারের অভাব, এখনও ভারতীয় কৃষিতে সংরক্ষণের অভাব আছে। ভারতীয় কৃষি যে উৎপাদিত দ্রব্য সংরক্ষণ করে রাখার যথেষ্ট অভাব আছে। দানা শস্যের প্রাধান্য, অর্থকারী ফসল এর পরিবর্তে দানা শস্যের উপর প্রাধান্য দেওয়া হয় কারণ বেঁচে থাকার প্রয়োজনে অর্থকারী ফসল কম চাষ করা হয়। এইগুলো ভারতীয় কৃষির সমস্যা। সমাধান, জমি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শুরু করার চেষ্টা হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, জলসেচের প্রসার ঘটানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, কৃষি গবেষণাগার গড়ে তোলার, বিভিন্ন স্থানে কৃষি গবেষণাগার গড়ে তোলা হচ্ছে। উন্নত বীজের যোগান দেওয়া হচ্ছে। আর কৃষকদের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে, কৃষি স্কুল গড়ে উঠছে, কৃষকদেরকে নানাভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইত্যাদি। ভূমি সংস্কার নীতি গ্রহণ করা হয়েছে ইত্যাদি। নূতন কৃষক বাজার, নূতন কৃষকদের শস্য যাতে সঠিক দামে বিক্রি হয় তার জন্যে বাজার গড়ে তোলা হচ্ছে। বিভিন্নভাবে ভারতীয় কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবার ভারতীয় কৃষিতে আমরা সাধারণত তোমাদের সিলেবাসে ধান, পাট, চা, কফি, কার্পাস এগুলো আছে। তাহলে এগুলো একটু শর্ট টিপস দিয়ে কিভাবে পড়া যায় সেগুলো আমি দেখছি। এর আগে কিছু আলোচনা করেছি নিবিড় কৃষি। নিবিড় বা প্রগাঢ় কৃষি একটু সংক্ষেপে আলোচনা করে দেয়। নিবিড় কৃষি যখন অধিক মূলধন ও কায়িক শ্রম দ্বারা অল্প জমি থেকে অধিক পরিমাণে শস্য উৎপাদন করা হয় তখন তাকে বলা হয় নিবিড় কৃষি। অতি সংক্ষেপে একটু খেয়াল করো। তাহলে নিবিড় কৃষি কি? যখন নিগুড় প্রচেষ্টার মাধ্যমে অল্প জমি থেকে মূলধন বা শ্রম ইত্যাদি কিছু ক্ষেত্রে যান্ত্রিক সহায়তায় অল্প জমি থেকে অধিক পরিমাণে ফসল উৎপাদন করার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় নিবিড় কৃষি। সাধারণত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এগুলো দেখা যায়। এই পদ্ধতিতে ধান, গম বা ভুট্টা ইত্যাদি এখানে চাষ করা হচ্ছে। তারপরে ব্যাপক কৃষি যখন অধিক মূলধন, অধিক মূলধন ও উন্নত প্রযুক্তির সহায়তায় বৃহৎ আকার জমিতে অর্থাৎ মানে শয় বিঘা বা হাজার বিঘা জমিতে বৃহৎ আকারের খামার তৈরি করে কেবলমাত্র বাণিজ্যের উদ্দেশ্যে বা রপ্তানির উদ্দেশ্যে যে সমস্ত ফসল চাষ করা হয় তখন তাকে বলা হয় ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি। এগুলো সাধারণত নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলোতে চাষ করে, যেমন নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলোতে এই কৃষি হয়ে থাকে। এখানে এক্ষেত্রে গম, ভুট্টা ইত্যাদি চাষ করা হয়ে থাকে। আর মিশ্র কৃষি যখন ফসল বা শস্য উৎপাদনের সাথে সাথে পশুপালন করা হয় যার মাধ্যমে কৃষকের ক্ষতির সম্ভাবনা এড়িয়ে যাওয়া হয় বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় মিশ্র কৃষি। এটা সাধারণত নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলোতে বৃহৎ খামার তৈরি করে চাষ করা হয়। এখানে শস্য চাষ করার সাথে সাথে কৃষি
বা শস্য চাষ করার সাথে সাথে পশুপালন করা হয়, যেখানে কৃষকের ক্ষতির সম্ভাবনা কম থাকে। এবার আমরা ধান, পাট, চা, কফি, তুলা এগুলো আমাদের সিলেবাসে আছে, এগুলো কেমনভাবে পড়া যায় তার একটা শর্ট টিপস আমি দেখাচ্ছি। প্রথমে দুটো পরিবেশ ভাগ করা যায়, যেমন ধরি ধান চাষের বা যে কোনো শস্য চাষের পরিবেশ, একে দুই ভাগে ভাগ করা যায়। ধান চাষ বলে পারফেক্ট না বলে যে কোনো শস্য চাষের ক্ষেত্রে একটা প্রাকৃতিক পরিবেশ আর দুই সাংস্কৃতিক পরিবেশ। এই দুটো ভাগে ভাগ করা যায়। প্রথমে একটা ইন্ট্রোডাকশান দেবে বা একটা যে কোনো শস্য চাষের ক্ষেত্রে বা যদি বলে ধান চাষে প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, তখন আগে প্রথমে একটা সূচনা বা ইন্ট্রোডাকশান দেবে, তারপর প্রাকৃতিক পরিবেশ দেবে। প্রাকৃতিক পরিবেশের ভিতর তুমি আলোচনা করবে প্রথমে জলবায়ু, সবার জন্য কমন হিসাবে বলে দিচ্ছি। জলবায়ু প্রথম তুমি ভাগ করবে উষ্ণতা কত লাগে, বৃষ্টিপাত কেমন লাগে, এটাকে যদি এ দেওয়া হয় তাহলে 1 2 করে দেয় 2, বৃষ্টিপাত। তারপর ঝড় ঝঞ্ঝা, এ কি ক্ষতি করে না কি করে। তারপর তুহিন বা তুষারপাত। পরেরটা সমুদ্র বায়ু, এর প্রয়োজন হয় কিনা, যেমন আখের ক্ষেত্রে সমুদ্র বায়ু ভালো হয়, ধানের ক্ষেত্রে তুহিন তুষার ঝড়ঝঞ্ঝা ইত্যাদি ধানকে ক্ষতি করে। এবার জলবায়ু এবার তুমি বা আমরা দিতে পারি মৃত্তিকা। 2 মৃত্তিকা প্রাকৃতিক পরিবেশের ভিতরে চলছে মৃত্তিকা প্রত্যেকটার ক্ষেত্রে। এই জলবায়ুর এই শখটা প্রত্যেকের জন্য ইউজ করতে পারো। এবার যার যেটা প্রয়োজন সেটা তুমি নেবে, যার যেটা প্রয়োজন নেই সেটা লেখার দরকার নেই, এটা বই থেকে পড়তে হবে। আচ্ছা, মৃত্তিকা কেমন মৃত্তিকা প্রয়োজন, যেমন ধান চাষ পলি মৃত্তিকা 10 মৃত্তিকা এটা মিলে সব মাটিতে ভালো হয়। এখন চা চাষ উর্বর লৌহ মিশ্রিত পটাশিয়াম যুক্ত মৃত্তিকাতে ভালো হয়। অর্থাৎ মৃত্তিকা যার যেমন সেটা তোমার ধরনটা পাল্টাতে হবে। মৃত্তিকা বা ভূপ্রকৃতি ভূমিটা কেমন প্রয়োজন, ঢালু, যেমন চাষ চাষের ক্ষেত্রে ঢালু হলে ভালো হয়। ধান চাষের ক্ষেত্রে একটু নিচু জমি হলে ভালো হয়, যাতে জল জমে থাকতে পারে। গম চাষের ক্ষেত্রে একদিকে ঢালু, একটু সামান্য ঢালু হলে জলসেচ করার সময় যাতে জলটা একদিক দিয়ে বার হয়ে যেতে পারে, জমে থাকতে না পারে এক জায়গায়। আচ্ছা, মৃত্তিকা ভূপ্রকৃতি ইত্যাদি এইগুলো প্রাকৃতিক পরিবেশের ভিতরে আলোচনা করলে। এর ভিতরে আরেকটা দিতে পারে ছায়া প্রদানকারী বৃক্ষ। ছায়া প্রদানকারী বৃক্ষ কার লাগে, চাষের ক্ষেত্রে ছায়া প্রদানকারী বৃক্ষ লাগে, অন্য কোনো ফসলে ছায়া প্রদানকারী বৃক্ষ তেমন লাগে না। তাহলে এই প্রাকৃতিক পরিবেশের ভিতরে এইগুলো পয়েন্ট দিয়ে আস্তে আস্তে, যেমন জলবায়ুর ভিতরে উষ্ণতা, বৃষ্টিপাত, ঝড়ঝঞ্ঝা, তুই, সমুদ্র বায়ু ইত্যাদি, কি যে ফসলের জন্য যেটা প্রয়োজন সেইগুলো আলোচনা করবে। আর তারপরে মৃত্তিকা, যার যেমন মৃত্তিকা প্রয়োজন সেটা করবে। ভূপ্রকৃতি যেমন, সেগুলো আলোচনা করবে। এবার আমরা সাংস্কৃতিক পরিবেশ আলোচনা করতে পারি। বা অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ, এখানে দেখো অর্থনৈতিক পরিবেশের ভিতরে প্রথমে কি, উন্নত বীজ সার এগুলো প্রয়োজন। 2 উন্নত যন্ত্রপাতিতে জলসেচ
আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন। যেমন চাষাবাসের কথা বলি, যদি বাগান থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় তাহলে পাতাগুলো কারখানায় আনতে আনতে পৌঁছে যাবে, তার জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন। অন্যদিকে বিভিন্ন ফসল যখন উৎপাদন করা হয় সেগুলো বাজারজাত করার জন্য যোগাযোগ ব্যবস্থা ভালো প্রয়োজন এবং ভালো রাস্তা প্রয়োজন, যাতে সহজে বিভিন্ন পরিবহনের মাধ্যম পাওয়া যায় এবং অল্প সময়ে কৃষক বাজারের সঙ্গে নিজের বাড়ির বা নিজের উৎপাদনের স্থল থেকে বাজারের মধ্যে যোগাযোগ সাধন করতে পারে। তারপর সংরক্ষণাগার, আচ্ছা, শ্রমিক, মূলধন, সরকারি সহযোগিতা, তাহলে বাজার ইত্যাদি, এগুলো তাহলে কি উন্নত বীজ সার দরকার, যন্ত্রপাতি দরকার, জলসেচ প্রয়োজন, যোগাযোগ ব্যবস্থা ভালো দরকার, শিক্ষিত বা দক্ষ শ্রমিক দরকার, মূলধনের প্রয়োজন, সরকারি সহযোগিতা প্রয়োজন, উন্নত ভালো